যদি সরকার ওয়াও মোমো, প্রভুজির মতো বড়, বড় স্টলকে বড়, বড় কর্পোরেট সংস্থাকে ওই সব জায়গায় শিয়ালদা স্টেশনের বাইরে বসিয়ে রাখতে পারে, তাহলে একটা গরিব ভেন্ডার কেন সেইখানে জায়গা পাবে না? আমাদের প্রশ্নটা এইখানে। সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী তারাও বলছে, ভেন্ডাররা থাকুক কিন্তু তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে। শুভেন্দু অধিকারী ছিলেন যখন বিরোধী দলনেতা, তখন একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওই হকার উচ্ছেদের একটা ব্যাপার করেছিলেন ২০২৪ সালে। তখন এই বিরোধী দলনেতার সামনে এগিয়ে এসেছিলেন, বলেছিলেন নোটিশ ছাড়া, কোনো নোটিশ ছাড়া বা পুনর্বাসন ছাড়া বুলডোজারের সামনে আমি নিজে দাঁড়িয়ে থাকবো। এইটা ছিল একজন বিরোধী দলনেতার সত্যি করে কর্তব্য এবং এটাই করা উচিত ছিল। আজকে ক্ষমতায় এসে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যায়। ক্ষমতায় আসার পরে প্রথম কাজটা তিনি যা শুরু করলেন তা হলো হগ মার্কেট ভাঙচুর করা, গড়িয়াহাট বলুন বা বিভিন্ন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এইসব জায়গায় গিয়ে দাদাগিরি করা। অপেক্ষা করছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে বিজেপিতে জয়েন করবে, যে তৃণমূলকে গালিগালাজ করবে, সেই দিনটার জন্য লড়াইটা এবারে সরাসরি হবে। যে এতদিন তো ছায়া যুদ্ধ হতো, এবারে ছায়াটা সরে গেছে, এবারে যুদ্ধটা সমানে সমানে হবে। এখন শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনেছি যে উনি নাকি এখন দরজা খোলা শুরু করছেন। এই দরজা খোলা শুরু করলে কতজন কর্মী ওই দলে থাকবে, মানে তৃণমূল কংগ্রেস দলে আর যুক্ত থাকবে আমি জানি না, আমি সত্যি জানি। যে কাজটা বিজেপি নিজেরা করতে পারেনি, যে সরকারি টাকায় মন্দির বা মসজিদ, বিজেপি মন্দির মসজিদ করবে না, মন্দিরই করবে। তো সরকারি টাকায় মন্দির যে বিজেপি আজ অব্দি করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে সেই কাজটা করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের রাজনীতি করেই এই বাংলায় বিজেপির মাটিকে শক্ত করেছে। আজকে উনি এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন যে এখন ওনাকে ফেসবুক লাইভ করে কথা বলতে ওনার মুখ কোনো টিভি মিডিয়া দেখায় না, বরং কুণাল ঘোষের মুখ দেখা যায় না। কুণাল ঘোষ বেশি দেখতে ভালো কিনা বা কিছু। দাদা, গতকাল ফলতাতে তৃণমূলের পতন ঘটেছে এবং বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই নিয়ে কি বলবেন? কতটা আশাবাদী আপনারা? এটা আমরা প্রথম থেকেই বলেছিলাম, এতদিন মুখোশের সাথে লড়াই হতো, এবারে মুখের সাথে সরাসরি লড়াই হবে। মুখের সাথে লড়াই হবে, ওই মাঝখানে যে একটা দালাল একটা রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দল কম বলা চলে, তাদেরকে একটা ক্লাব হিসেবে গণ্য করা হতো। সেই দলটা যখন মাঝখান থেকে উঠে গেছে, তখন সমগ্র বিজেপি বিরোধী শক্তি তারা একটা জায়গায় এসেছে এবং তারই একটা বড় প্রমাণ যে সিপিএমের যে কর্মী তিনি, যিনি ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি ৪০,০০০-এর উপরে ভোট পেয়েছেন এবং এটা একটা বড় সংখ্যা। আজকের দিনে সিপিএমের যে দৈন্যদশা, সত্যি এটা মেনে নিতে কোনো বাধা নেই, কিন্তু তারপরেও একজন প্রার্থী পাল্টায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবার মডেল, যে মডেলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বলে এসছেন, সেখানে দাঁড়িয়ে কেউ সিপিএমের কর্মী কেউ ৪০,০০০ ভোট পাচ্ছে, সিপিএমের এত বড় সমর্থন পাচ্ছে, সেটা নিশ্চয়ই একটা বোঝা যায় একটা বড় সংখ্যক তৃণমূল ভোটাররাও গিয়ে এখানে আজকে সিপিএমকে ভোট দিয়েছেন, সেটা তো এখান থেকে পুরোপুরি পরিষ্কার। এবং এই যে লড়াইটা এবারে সরাসরি হবে, যে এতদিন তো ছায়া যুদ্ধ হতো, এবারে ছায়াটা সরে গেছে, এবারে যুদ্ধটা সমানে সমানে হবে, সেটার একটা বড় ইঙ্গিত। এবং আগামী দিনে বামেরা যে বিরোধী দল হিসেবে উঠে আসবে, তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, যারা ওই ৮০টা মতো এমএলএ না কটা নিয়ে ঘুরছে এখন। এখন শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনেছি যে উনি নাকি এখন দরজা খোলা শুরু করছেন। এই দরজা খোলা শুরু করলে কতজন কর্মী ওই দলে থাকবে, মানে তৃণমূল কংগ্রেস দলে আর যুক্ত থাকবে আমি জানি না, আমি সত্যি জানি। কিন্তু ওই একজন এমএলএ নিয়ে, আমরা ডোমকলের এমএলএ নিয়ে যে লড়াইটা দেবে, তা ৮০ জন টিএমসির কর্মী বা নেতারা তারা সেই লড়াইটা দিতে পারবে না। এবং তার একটা বড় উদাহরণ কালকে আমি দেখলাম কুণাল ঘোষকে ঘিরে, যিনি একজন বড় মুখ বলা হয় এখন তৃণমূল কংগ্রেসের, তাকে ঘিরে তাদের দলের সমর্থকরা চোর চোর স্লোগান দিচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় বাকি ৭৯ জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে আগামী দিনে। তারা যতক্ষণ বিজেপিতে গিয়ে ওই ওয়াশিং মেশিনে নিজেদের না ধুয়ে নিচ্ছে, ততদিন হয়তো সাধারণ মানুষের সামনে, নিজের কর্মীদের সামনে মুখ দেখাতে পারবে না, এবং সেইখানে বিকল্প হিসেবে বামেরা উঠে আসবে। বলছি যে এই যে বুলডোজার রাজনীতিটা চলছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা কি দেখবেন? মানে এখানে বলছে যে দখলদারি, বেআইনি স্থান এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের একটাই কথা, এখানে এখানে একটাই কথা আমরা বারবার বলে আসছি যে নিশ্চয়ই ওটা বেআইনি, এটাতে কোনো সন্দেহ নেই যে ওই জায়গাগুলো বেআইনি। কিন্তু যে মানুষটা বসেছেন, ধরুন যে গরিব মানুষটা বসেছেন, তিনিও তো একসময় বসার জন্য তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে টাকা দিয়ে আজকে বসতে হচ্ছে। আপনি আজকে তার দোকানটা উঠিয়ে দিচ্ছেন, খুব ভালো কথা, বেআইনি জায়গা দখল করে তুমি কেনই বসবে? কিন্তু সেই লোকটার ক্ষতিটা দুবার হচ্ছে। একবার টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকে টাকা দিয়ে আজকে দোকানটা করতে হলো, আজকে দোকানটা ওখানে করছে বলে, আজকে সরকার পাল্টেছে বলে তার দোকানটা ভেঙে ফেলা হচ্ছে। স্পষ্ট বার্তা, ওদেরকে একটা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে তাদের একটা বিকল্প, একটা দেখুন, একটা স্টেশন তো বড় জায়গা, স্টেশন তো আর খুব ছোট জায়গা নয়। একটা কর্নার করে দিতে, যে একটা ভেন্ডার কর্নার হবে, এইখানে শুধু ভেন্ডাররা বসতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বসার কোনো দরকার নেই। আর রাস্তায় সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হয়, এটাও তো সত্যি। তো তার বাইরে যদি একটা সরকার একটা পরিকল্পনা করে, যদি সরকার ওয়াও মোমো, প্রভুজির মতো বড় বড় স্টলকে, বড় বড়
কর্পোরেট সংস্থাকে ওই সব জায়গায় শিয়ালদা স্টেশনের বাইরে বসিয়ে রাখতে পারে, তাহলে একটা গরিব ভেন্ডার কেন সেইখানে জায়গা পাবে না? আমাদের প্রশ্নটা এইখানে। তো সবার জন্য সমান সুযোগ সুবিধা থাক, ভেন্ডারদের জন্য একটা কর্নার করে দিক, সেখানে মানুষ চা বিক্রি করবে, ঘুগনি বিক্রি করবে, সেখানে মানুষ একটু চিপস বিক্রি করবে, কেউ কচুরি বিক্রি করবে। এবং এটা একটা বড় সত্যি, অনেকে বলে না যে আমরা হাঁটাচলা করতে পারছি না, আর যারা এগুলো বলে সেটা একদিক দিয়ে এটা ঠিক যে ওরা নিজেরা কোনোদিন শিয়ালদা স্টেশন কতবার গেছে আমার জানা নেই, হাওড়া স্টেশন কতবার গেছে জীবনে জানা নেই। যারা বছরে একবার ওই সিকিম প্ল্যান করে আর একবার কাশ্মীর প্ল্যান করে, তারা তারা ছাড়া মানে তারা ওই বছরে এক দুবারই শিয়ালদা বা হাওড়া স্টেশনে মুখ দেখেছে, তার বাইরে দেখে না। কিন্তু যারা ডেলি প্যাসেঞ্জার, তাদের সাথে কথা হয়েছে, আমার অনেক ক্ষেত্রে কথা হয়েছে, আমাদের যোগাযোগ আছে। তারা বলে যে ভিড়টা যতটা না একটা ভেন্ডারের জন্য হয়, সেই ভেন্ডারের দোকানের চারপাশে ধরুন একটা ঘুগনি দোকান বা একটা কচুরি দোকান, দোকানটা তো একটা ছোট্ট দোকান, কিন্তু ওকে ঘিরে যদি 20 জন দাঁড়িয়ে থাকে, তখনই মানুষের চলাফেরার অসুবিধা হয়। তাহলে সেই 20টা মানুষ যে ওই কচুরিটা খেত, কালকে যদি দোকানটা উঠে যায়, সে কোথায় গিয়ে খাবে? তার বিকল্প রাস্তাটা কি? সে 20 টাকার, এমনি তো দেখছেন জিনিসপত্রের কীভাবে দাম বাড়ছে, তেলের দাম দিনের পর দিন, আজ 10 দিনে 4 নম্বর বার তেলের দাম বাড়লো। আর তেলের দাম বাড়া মানে খাওয়ারে এফেক্ট করবেই কোনো না কোনোভাবে। 10 টাকার খাবারটা আজকে 20 টাকা দিয়ে খেতে হবে। তাহলে সেই মানুষটা যে 20 টাকা 30 টাকা দিয়ে সকালে টিফিনটা করতো, তাকে টিফিনটা করতে কতটা স্টেশনের বাইরে যেতে হবে বা কোন বড় বড় মলে যেতে হবে কোন খেতে, সেটার দিকেও আমরা তাকিয়ে আছি। তাই সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী, তারাও বলছে ভেন্ডাররা থাকুক, কিন্তু তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দিতে। এবং দিস ইজ অলসো ট্রু ফর যাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, এই তিল জলা বলুন ইত্যাদি ইত্যাদি। নেতাদের ঘর ভাঙুন, যারা চুরি করেছে দুর্নীতি করেছে তাদের ঘর ভাঙুন, কেউ আটকাতে যাবে না, কেউ কোর্টে গিয়ে স্টে অর্ডার নিতে যাবে না। কিন্তু যে মানুষটা আজকে একটা 20-30 লাখ টাকা দিয়ে ইল্লিগেল বাড়িকে তাকে গতিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে, ওই আগের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার যা করেছে, মানুষকে হাজার হাজার মানুষকে 20 লাখ 30 লাখ টাকা নিয়ে একটা 2 BHK 3 BHK বাড়ি কিনে দিয়ে বাড়ি তুলে দিয়েছিল তাদের হাতে। তাদের একটা গরিব মধ্যবিত্ত পরিবারের 20-30 লাখ তো গেলই গেল, উপরন্তু তাদের কাছে একটা মাথার ছাদ নেই তাদের জন্য। আমরা একটা নতুন সরকার এসেছে, তাদের কাছ থেকে এটাই প্রত্যাশা যে গরিব মানুষরা যেন ওদের জন্য, বা মধ্যবিত্ত সাধারণ মানুষরা যেন রাস্তায় না বসে। চোর চিটিংবাজ ওই জাভেদ খান বলুন, ফায়াজ খান বলুন, সোনা পাপ্পু, এই যে বড় বড় নেতা যাদের 90টা, কারোর 80টা, কারোর 90টা, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলছে তাদের এতগুলো প্রপার্টি, তারা রাস্তায় বসুক, সাধারণ মানুষ যেন রাস্তায় না বসে। এটাই আমাদের একটাই কথা। এবং এটা শুধু আমাদের কথা নয়, যখন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন, যখন বিরোধী দলনেতা, তখন একটা জিনিস আপনি জানি না আপনার মনে আছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওই হকার উচ্ছেদের একটা ব্যাপার করেছিলেন 2024 সালে খুব সম্ভবত। ওই গড়িয়াহাট বলুন, হগ মার্কেট বলুন, সেখান থেকে হকার ওঠানো শুরু করেছিলেন। তখন এই বিরোধী দলনেতা সামনে এগিয়ে এসেছিলেন, বলেছিলেন নোটিশ ছাড়া, কোনো নোটিশ ছাড়া বা পুনর্বাসন ছাড়া কিন্তু বুলডোজারের সামনে আমি নিজে দাঁড়িয়ে থাকবো। এইটা ছিল একজন বিরোধী দলনেতার সত্যি করে কর্তব্য, এবং এটাই করা উচিত ছিল। আজকে ক্ষমতায় এসে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যায়। ক্ষমতায় আসার পরে প্রথম কাজটা তিনি যা শুরু করলেন তা হলো হগ মার্কেট ভাঙচুর করা, গড়িয়াহাট বলুন বা বিভিন্ন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, এইসব জায়গায় গিয়ে দাদাগিরি করা। এটা একটা সরকারের কাছ থেকে প্রত্যাশিত না। বিজেপি এবং তৃণমূল দুজনেই কিন্তু ধর্মের একটা রাজনীতি করে। সেখান থেকে দাঁড়িয়ে সিপিএম কিভাবে বিকল্প একটা মানে ব্যবস্থা হিসেবে উঠে আসছে বলে আপনি মনে করেন? ধর্মনিরপেক্ষ মানুষ যারা যারা সেকুলারিজমে বিশ্বাস করে, তারা একটা অল্টারনেটিভ এবারে পেয়েছে। এই বিজেপি টিএমসির বাইরে একটা ন্যারেটিভ সত্যি বলতে সিপিএম এতদিন ক্রিয়েট করতে পারছিল না। এখন সেই রাস্তাটা খুলে গেছে সিপিএমের জন্য। যারা ধর্মনিরপেক্ষ, যারা হিন্দু মুসলিম সবাইকে একসাথে নিয়ে চলার কথা বলে, তাদের একটা বিকল্প ভোটটা সিপিএমে পড়বে বলে আমার মনে হয়। বিজেপি তো ঘোষিত, তাদের একটা ওই ধর্ম নিয়ে রাজনীতি করার একটা ঘোষিত নীতি আছে, সেটা সবাই জানে, এবং সেটা দেশের জন্য ক্ষতিকারক, কিন্তু অ্যাটলিস্ট সবাই জানে যে ওরা এই কাজটা করছে। কিন্তু এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন বলুন তো? যে কাজটা বিজেপি নিজেরা করতে পারেনি, যে সরকারি টাকায় মন্দির বা মসজিদ, বিজেপি মন্দির মসজিদ করবে না, মন্দিরই করবে। তো সরকারি টাকায় মন্দির যে বিজেপি আজ অব্দি করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থেকে সেই কাজটা করে দেখিয়েছিলেন। দীঘাতে জগন্নাথ মন্দির করলেন কার? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। সেখানে হিন্দুর ট্যাক্স আছে, সেখানে মুসলিমের ট্যাক্স আছে, সেখানে জৈন খ্রিস্টান সবার ট্যাক্স আছে। কিন্তু মন্দির যখন তৈরি হয়ে গেল, তাতে নিয়ম হলো কোনো হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, কোনো মুসলিম ঢুকতে পারবে না। এটা কি একটা সরকারের কর্তব্য হতে পারে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর দুর্গা বলেছিলেন। কে বলেছিলেন? এই বিজেপির মতো নেতারা বলেছিলেন, বিজেপির আরএসএস এর নেতারা বলেছিলেন। এমন শুরুতেই যা বললাম, এই মুখোশটা তো এখন চলে গেছে। এখন কে কি খাবে, কে কি পরবে, ঠিক আছে, কে কোন ধর্ম পালন করবে, এই বিষয়ে রাজনীতিটা মনে হয় বাংলায়
যেটা এতদিন ধরে আমরা দেখিনি, সেইটা এখন হতে চলেছে। তো তোমরাও নিশ্চয়ই তোমাদের চ্যানেলে দিয়েছিলে যে গরু কাটা যাবে না ইত্যাদি ইত্যাদি বিজ্ঞপ্তি জারি করেছে। এই লড়াইটা এবারে শুরু হচ্ছে। এই লড়াইতে যারা বামমনস্ক, যারা ধর্মনিরপেক্ষ, যারা মানে একটু সায়েন্টিফিক ভাবে ভাবতে পারে, সায়েন্টিফিক টেম্পার দিয়ে ভাবতে পারে, তারা বিকল্প হিসেবে বামকে বেছে নিবে। বা বাম কেন, মানে আমি বলছি কংগ্রেস আছে, কংগ্রেসকে বেছে নিতে পারে, আইএসএফকে বেছে নিতে পারে। কিন্তু এই যে মাঝখানে তৃণমূল নামক একটা জ্বর ছিল, সেটা সামনে থেকে সরে যেতে এই লড়াইটা আমাদের জন্য, হ্যাঁ, একটা দিক দিয়ে যেমন কিছুটা সহজ হয়েছে। বিজেপির মতো একটা শক্তিকে রুখতে গেলে যা যা করা দরকার, আমার মনে হয় বামেদের এই আজ থেকেই স্টার্ট করতে হবে, মাঠে ময়দানে থেকে মানুষের পাশে সেই ভরসাগুলো জোগানোর জন্য। সেই হিন্দুদের ভাইয়ের পাশে, আমি এমনকি তোমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছিলাম, যারা গরু ব্যবসা করে তাদের মধ্যে ম্যাক্সিমাম জন কিন্তু হিন্দু। সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সেটা ইভেন আমি বলছি হিন্দু হোক মুসলিম হোক সবার পাশে, যে হিন্দুটা বিজেপিকে ভোট দিয়ে মনে করেছিল মুসলিমকে টাইট দেওয়া যাবে, আজকে সেই হিন্দুটা যদি বিপদে থাকে, সবার আগে সিপিএমকে সেখানে ছুটে যাওয়া উচিত বলে আমার মনে হয়। গতকাল কাকলি ঘোষ দস্তিদার পদত্যাগ করেছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মানে দেখুন, একটা দল তৈরি হয়েছিল কামানোর জন্য। তার এখন কামানোর আর কোনো উপায় নেই। একটা ক্ষমতায় নেই আর কামাতে পারছে না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে নিজে উনি রাস্তায় নামতে পারছেন না, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় ডায়লগ মেরে রাস্তায় নামতে পারেননি, সেখানে কাকলি ঘোষ দস্তিদার কোন হনু যে তাকে নিয়ে কথা বলতে হবে, উনি তো বুঝে গেছেন এখানে আর কামানোর জায়গা নেই। হয়তো বিজেপির জন্য নিজের লাইনটা প্রশস্ত করছেন। ওনাকে কংগ্রেচুলেশন, উনি অনেক কামিয়েছেন, ভালো থাকুন। আবার যদি বিজেপি ওনাকে সুযোগ দেয়, বিজেপি যদি তাদের দরজা খুলে বিজেপিতে গিয়ে কতটা কামানো যায়, সেটাও নিজের ভাবনা চিন্তা করুন। এর বাইরে ওনাকে নিয়ে কিছু বলার নেই। আমি বলছি তৃণমূল দলটাই যখন উঠে গেছে, আর কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে আলাদা করে আর কী কথা বলবো। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, অপেক্ষা করছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে বিজেপিতে জয়েন করবে, দিয়ে তৃণমূলকে গালিগালাজ করবে, সেই দিনটার জন্য অপেক্ষা করছি। মোহাম্মদ সেলিম কালকে বলেছেন যে তৃণমূল আসলেই হচ্ছে আরএসএসের বাহিনী, মানে এতদিন তাই ছিলেন, কি বলবেন এই প্রসঙ্গে? হ্যাঁ, মানে এটা তো মোহাম্মদ সেলিমকে আজকে নতুন করে নয়, মানে এটা আমরা অনেক আগের থেকে শুনেছি। ওই মোহন ভাগবত, যিনি আরএসএসের, যিনি বড় মুখ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএসের দুর্গা বলেছিলেন। এবং এইটা বলেছিলেন বলে সিঙ্গুরে যখন আন্দোলন হলো, শুধু বিজেপির নেতারা দিল্লি থেকে উড়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেনি, পিছনে আরএসএসের একটা বড় ব্যাকআপ ছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের রাজনীতি করেই বিজেপির জায়গাটাকে, এই বাংলায় বিজেপির মাটিকে শক্ত করেছে। যখন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, প্রথম কাজটা উনি যেটা করলেন, ইমামকে ভাতা দেব। এবারে একটা বিশেষ সম্প্রদায়ের কোনো ইমামকে যদি ভাতা দেওয়া হয়, নিশ্চয়ই বিজেপিরা এইটা নিয়ে চিৎকার চেঁচামেচি করবে যে এখানে ইমাম ভাতা পেলে কেন পুরোহিত ভাতা পাবে না। এবং এইভাবে যে হিন্দু মুসলিমের রাজনীতিটা শুরু হলো পশ্চিমবঙ্গে, আজকে ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে ভোগ করতে হচ্ছে। আজকে উনি এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন যে এখন ওনাকে ফেসবুক লাইভ করে কথা বলতে হয়, ওনার মুখ কোনো টিভি মিডিয়া দেখায় না, বরং কুণাল ঘোষের মুখ দেখায়। জানি না কুণাল ঘোষ বেশি দেখতে ভালো কিনা বা কিছু, ওনার মুখ আর দেখানো হয় না। তো মমতা যে কাজটা 34 বছর ধরে বামেদের সরকার করতে পারেনি, যে হিন্দু মুসলিমদের রাজনীতি, যে যার ইচ্ছা ধর্ম পালন করতে পারে, যেভাবে ইচ্ছা করতে পারে, সেখানে সরকারের অন্তত কোনো দখলদাজি থাকবে না। সরকার সরকারের কাজ করবে, যারা পুরোহিত ইমাম তারা তাদের কাজ করবে, তারা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে। সরকার কখনো ধর্মীয় রীতিনীতিতে মাথা ঘামাবে না, এটাই ছিল একটা সরকারের কাজ, এটাই হওয়া উচিত ছিল। সেই জায়গাটা প্রথম ভাঙা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে আরেকটা স্টেপ নিয়ে যাবে এখন বিজেপি। ওই জন্যই ওনাকে আরএসএসের নেত্রী বলা হয়। এবং আমি জানি না এটা তোমার কাছে খবর আছে কিনা, কোনো একটা বিশেষ জায়গায় কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছিলেন যে এখানে আরএসএসের বন্দুক প্রশিক্ষণ কিছু দেওয়া হয়, জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি। উনি নাকি এটা জানেন, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন আমি জানি এখানে আরএসএস কিছু গোলা গুলি বন্দুক এগুলোর প্রশিক্ষণ দেয় ছেলেমেয়েদের। তার 2 সপ্তাহ আগে সেইখানে মোহন ভাগবত এসেছিলেন, ওই সেন্টারেই মোহন ভাগবত এসেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ফুল পাঠিয়েছিলেন মোহন ভাগবতকে। আর পরে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন আমি জানি সেখানে তো গোলাগুলি প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে যদি আপনি জানতেন, তাহলে সেদিন আপনি কেন অ্যাকশন নেননি? নাকি আপনার আরএসএসের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে আপনার হাত কাঁপতো বা কোথাও আপনার টিকিটা বাঁধা ছিল? আজকে তার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে, যা আপনি করে গেছেন। এবং আপনি নিশ্চয়ই বাড়িতে শুয়ে ওই দেবাংশু যেমন বলেছিল না, রাত্রেবেলা ঘুমালে আপনি টালির দিকে তাকিয়ে থাকেন, আজকে নিশ্চয়ই আপনি টালির দিকে তাকিয়ে সেই দিনের কথাগুলো চিন্তা করবেন নিশ্চয়ই। যে দুপুরবেলা যখন উপরে তাকাতাম, তখন নবান্নের একটা সুন্দর ছাদ দেখতে পেতাম, সাইডে একটা গঙ্গা নদী দেখতে পেতাম, সারাদিনটা কি সুন্দর কেটে যেত। এখন আপনাকে তৃণমূল ভবনের ওই 4-5টা দেওয়ালের মধ্যে কাটাতে হচ্ছে, 4-5টা মোবাইল, এর বাইরে কোনো বুমও আপনাকে, কোনো টিভি মিডিয়া আপনাকে ডাকে না। আর আশা করি ভবিষ্যতে আপনাকে দেখাবে না। আপনার বাকি জীবনটা সুস্থ কাটুক, আপনি অনেক দিন দীর্ঘজীবী হন। মানুষকে জ্বালিয়েছেন, কিন্তু আপনি যেন ভালো থাকেন সেই কামনা করছি।